আজকে বাংলাদেশের অবস্থাটা কি? এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল। কেন? সরকারি কর্মচারীদের যে দুরবস্থা, তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি, তার উপর অর্থনৈতিক অবস্থা কী অবস্থা। আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে 2 মাসের মধ্যে 50% শিল্প বন্ধ হয়ে যাবে। শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায়? উল্টা দিকটায় বিগত 12 বছর সবাই তো ওই সরকারের বিরোধিতা করছে। আগের সরকারে বলে তো, সবাই কথায় কথায় বলে আমরা এটা করছি সেইটা করছি আন্দোলন। তো যার বিরোধিতা করলে সে থাকলো 15 বছর, আর যাকে জান দিয়ে সহায়তা করতেছো সে দিশেহারা হয়ে যাচ্ছে কেন? এত টালমাটাল সিচুয়েশনকে পরিষ্কার কোনো সহযোগিতা নাই। ইট ইজ দ্য টেক্সট টু দ্য পিপল। অবশেষে সচিবালয়ের যে আন্দোলন হচ্ছিল সে আন্দোলনের আগুনে ঘি ঢাললেন শেখ হাসিনা। তার একটা কললেখা ফাঁস হয়েছে, তিনি সচিবালয়ের আন্দোলনকারীদেরকে মোটামুটি উস্কে দিয়েছেন আন্দোলন করার জন্য। তাহলে কি এখান থেকে বোঝা যায় যে এই আন্দোলনের সাথে হাসিনা বা আওয়ামী লীগের একটা সম্পৃক্ততা রয়েছে? তাদের নির্দেশে সচিবালয় রাজপথে এসেছে এবং তারা একটা সামরিক বা তারা একটা প্রশাসনিক কূ করার চেষ্টা করছে। আমরা বিশ্লেষণ করব, চলুন হাসিনার কল রেকর্ড পাশাপাশি সচিবালয় আন্দোলন নিয়ে একটি আলোচনা শুনব। বাবাকে কতদিন পেয়েছি? 1-2 বছর তো পাইনি। যে বয়সে বাচ্চারা বাবার সাথে স্কুলে যায়, আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো? দেখা করতে তো জেল গেটে যেতে হতো আমাদের, আব্বার সঙ্গে দেখাই হতো জেল গেটে। এটাই ছিল বাস্তবতা। এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন, আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন। আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন, তারপর তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তারপরেও 6 বছর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। পাসপোর্টটা পর্যন্ত জিয়াউর রহমান দেয়নি রেহানার। কোনো দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা, সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি। সকলের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করেছি। আমি যে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দিয়েছি, সেখানে কিন্তু কোনো দল দেখিনি। আমি যখন সরকার গঠন করেছি, আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করেছে, জনগণের জন্য, কোনো একটা দলের জন্য না। এটা হলো বাস্তবতা। সমস্ত রাগ আওয়ামী লীগের উপর, সমস্ত দোষ আওয়ামী লীগের, সমস্ত দোষ আমাদের। নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, জেল জুলুম চলছে, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল। কেন? সরকারি কর্মচারীদের যে দুরবস্থা, তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি, তার উপর অর্থনৈতিক অবস্থা কী অবস্থা। আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে 2 মাসের মধ্যে 50% শিল্প বন্ধ হয়ে যাবে। শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায়? মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে। যে কোনো একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তারা সমন্বয়ক, এখন আবার সেটা নতুন পার্টি হয়েছে এনসিপি আর বিএনপি জামাত, এরা মিলে সেখানে নির্যাতন, লুটপাট, কারো বাড়িতে ঢুকে লুটপাট করা, মারা, অত্যাচার করা, এটা কোন ধরনের কাজ? এটা কোন গণতান্ত্রিক ধারা? এটা কোন স্বাধীনতা? এবং নির্বিচারে কারো কোনো নিরাপত্তা নাই। যখন যাকে খুশি তাকেই হয়রানি, তাকেই গ্রেপ্তার, তার উপরে নির্যাতন, সেটা চালিয়ে যাচ্ছে। অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে। তার উপরে একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে। ডক্টর ইউনূস এবং তার ওই উপদেষ্টারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে? তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়, খুনিদের সহায়তায়। ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দি করেছিলাম, সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। সব স্রোতের মতো বেরিয়ে গেছে। আর জেলখানা ভরেছে কাদের নিয়ে? মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সম্পর্ক শক্তি, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে দিয়ে আজ জেল ভরেছে। প্রায় 5 লক্ষের উপর শুধু মামলা এবং আসামি। আমার মনে হয় ডক্টর ইউনূস একটা রেকর্ড করে ফেলেছে। এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে, আর আসামি করতে পারে, আর হয়রানি করতে পারে, এটা বোধহয় আর কোথাও কোনোদিন ঘটে নাই। সে এইভাবে নির্যাতন আওয়ামী লীগের উপর চালাচ্ছে। তারপর কি? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। স্বৈরাচার বলা হয় আমাকে। স্বৈরাচার কে? আপনারা দেখেছেন সরকারি কর্মচারীদের আইন, একটা অধ্যাদেশ করা হয়েছিল 79 সালে, সেটাকে আমরা আইনে পরিণত করি। এটা কোর্টের একটা অর্ডার ছিল, কারণ সামরিক শাসকদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেইখান থেকে আমরা আইনটা করে দিই। আইনকে বাদ দিয়ে ওই 79-এর অধ্যাদেশের সূত্র ধরে একটা অধ্যাদেশ জারি করেছে। আমার এখানে প্রশ্ন, এই অধ্যাদেশ জারি করার কি অধিকার ইউনূসের আছে? সে তো তার ওই যে পদবিটা যেটা সে আছে, ওটা তো কোনো সংবিধানে নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে আসেনি।
জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, এসেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়। আজকে সচিবালয় থেকে শুরু করে সকল কর্মচারী, তাদের উপর যেভাবে নির্যাতন, আজকে সরকারি বেতনভুক কর্মকর্তা কর্মচারী সকলেকেই চাকরি থেকে তারা বের করে দিতে পারবে। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তারা বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। এই ধরনের অধ্যাদেশ তারা জারি করেছে। কে তাদের দিয়েছে এই অধিকার? এটা তো সম্পূর্ণভাবে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। কারণ 2018 সালে সরকারি কর্মচারীদের আইন করা হয়, অথচ সেই আগে যে অধ্যাদেশটা সেটা কিন্তু রহিত করা হয়েছিল। আবার সেটাকে পুনরায় রহিত করা, আবার এই অধ্যাদেশ দেওয়া, তাদেরকে কে এটা জারি করতে বলেছে? সরকারি অধ্যাদেশ জারি করা কোনো অধিকার তো এর নাই, সংবিধান সেই অধিকার দেয়নি। আর যে আইন সংসদে পাশ হয়েছে সেটা কার্যকর হবে বা সংশোধন হবে সংসদেই, অথচ সংসদ কোথায়? একের পর এক আপনারা দেখেন কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এখানে আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী বলেন, প্রত্যেকের উপর যে জুলুমটা হচ্ছে। এখন এই নতুন আইনে এদেরকে সম্পূর্ণভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে। সরকারি আইনে তো এটা বলা নাই, তো এই অধ্যাদেশ সে দেবে কীভাবে? একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায়, এটাই হচ্ছে ইউনূসের উদ্দেশ্য। যে দেশটা মাত্র 8 মাস আগে সারা বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় ছিল, আজকে সেই দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। বলেছিল যে আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে সব জিনিসের দাম বেড়ে গেছে, ইউনূসটাকে খুব সস্তায় খাওয়াবে। কোন জিনিসটা সস্তায় খাওয়াচ্ছে? 81 সালে আসার পর থেকে দেশের মানুষের জন্য কাজ করেছি, এবং যখনই ক্ষমতা এসেছি দেশের উন্নতি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে গড়ে তুলেছি, আর্থসামাজিক উন্নতি করেছি, সারা বিশ্বে বাংলাদেশের সম্মান। আজকে এই একটা ক্ষমতালোভী ইউনূসের কারণে সমস্ত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। আর এখন এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যাদের উপর জুলুম অত্যাচার না হচ্ছে, এমন কোনো শ্রেণী পেশা নেই। চরমভাবে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কেন? যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলাম, সেটা আমার অপরাধ? আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে সেই খুনিদের বিচার করেছি, 15 আগস্টের খুনিদের, সেটাই কি আমার অপরাধ? এই যুদ্ধ অপরাধীরা কী করেছে জানেন না? পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছে। তাদের দোষর ছিল আলবদর রাজাকার আল শামস বাহিনী। মেয়েদেরকে ধরে যখন ক্যাম্পে নিয়ে যায়, এই রোকেয়া হলে যেভাবে রেপ করেছে এবং নির্যাতন করেছে 25শে মার্চ রাত্রে। যারা সেই ইতিহাস জানেন না, আমি মনে করি এখন ইউটিউবে অনেক সময় অনেক ইতিহাস পাওয়া যায়, একটু দেখবেন পড়ে। তরুণ সমাজকে আমি বলবো তাদের এই ইতিহাস জানা উচিত। এই যে মেয়েদেরকে নিয়ে গেছে, তাদেরকে তো শাড়িটাও পরতে দিত না, একটা পেটিকোট গরমাতে পরে থাকতো। তাদের উপর যেভাবে অত্যাচার আছে, সমস্ত শরীর তাদের ক্ষত বিক্ষত ছিল, কোথাও দাঁতের কামড়, কোথাও বেনেটের খোঁচা। তাদেরকে যখন উদ্ধার করা হয়, উদ্ধার করে এই সমস্ত মেয়েদের চিকিৎসা, পুনর্বাসনের ব্যবস্থা এবং বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মান দিয়ে গেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার মা নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়েছিলেন। অনেক বাবা মা নিতে চায়নি, তাদের অন্য বাচ্চারা আছে, তাদের বদনাম হবে, সেই জন্য ঠিকানা দিয়েছিলেন এই মেয়েদের, যে তাদের ঠিকানা হবে 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, পিতার নাম শেখ মুজিবুর রহমান। আর সেই 32 নম্বর যে বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যে বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমার পরিবারের সকল সদস্য সহ যে পরিবার ছিল এই নির্যাতিত মেয়েদের ঠিকানা, সেই বাড়িটাও জ্বালিয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙেছে, হাতুড়ি দিয়ে যারা ভেঙেছে আর দাঁত বের করে হেসেছে, তাদের লজ্জা হয় না? মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলি একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য ইতিহাস যদি মুছে ফেলা হয়, তো বাংলাদেশ কোথায় আছে, কোথায় থাকে? বাংলাদেশ নামটাও তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। যাক, আমি আর সময় নিতে চাই না। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং ইতিহাস বিকৃতি থেকে বাংলাদেশ মুক্তি পাক, আর এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাক। যত আমাদের বন্দী আছে সবাইকে মুক্তি দিতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর আইসিটি এটাও বেআইনি। 73 সালে আইন করে আইসিটি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এখানে ইউনূসের কোনো অধিকার নাই, সাংবিধানিকভাবে নীতিগতভাবে তার কোনো অধিকার তাদের নাই। বরং যারা এই অপকর্মগুলি করেছে তাদের বিচারই বাংলার মাটিতে হবে একদিন। যারা এই আইসিটি নিয়ে আজকে লাফালাফি
সেই রায়টা কিন্তু মেয়াদ উত্তীর্ণ জাজমেন্ট হয়ে গেছে। মেয়রের রায়ের কথা রায়টা। বলছেন। কারণ রায় দেওয়ার পর যখন আপনি আসলেন গেজেট নোটিফিকেশন নিয়ে আসতে আসতে 14-15 দিন টাইম ছিল, আপনি তাল বাহানা বলেন আর যাই বলেন না কেন, ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনি বসতে পারলে কয়দিন থাকতেন সেটা ভিন্ন প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2, আমরা বাই ইলেকশন কিন্তু জানি। বাই ইলেকশন বলতে একজন সংসদ সদস্য 5 বছরের জন্য নির্বাচিত হয়। মাঝখানে যদি কেউ মারা যায় বা পদত্যাগ করেন 3 বছরের মাথায়, পরবর্তী যিনি নির্বাচিত হন উনি কিন্তু 2 বছর থাকেন। সুতরাং আপনার টাইম এক্সপায়ার হয়ে গেছে, নো ওয়ে, আপনার কোনো টাইম নেই, আপনি তো 5 বছর থাকতে পারবেন না। কাজেই এটা মেয়াদ উত্তীর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে একটা কনস্পিরেসি দেখি আমি, কারণ আপনি একটা প্রজ্ঞাপন জারি করে সমস্ত সিটি কর্পোরেশন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে অপসারিত করে দিলেন। সেখানে বলা হয়েছে আবার ওই গেজেটের ভিতরে যে বিশেষ পরিস্থিতিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে, এবং এলাকায় কিন্তু উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব বা ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব ইউএনও পালন করছে বা টিএনও পালন করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চিটাগাংয়ের যখন রায় হয়ে গেল, তারপরে গেজেট নোটিফিকেশন দিল নির্বাচন কমিশন, তাহলে বাতিল করলো স্থানীয় সরকারের প্রজ্ঞাপন আর বসাইলো নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন। ওই প্রজ্ঞাপনের অবস্থা কি তাইলে? আগের প্রজ্ঞাপনের অবস্থাটা কি? তাকে ওইটা তো বাতিল হয় নাই, ওইটা বাতিল হয় নাই। সুতরাং এইটা সুমোটো যাওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে, যে এইভাবে প্রজ্ঞাপনগুলো এক্সিস্টিং, সুতরাং এটার সলিউশন তোমরা দাও, ভেরি সিম্পল। তারপরে যদি আমি বলি, আপনাদের নর্মাল নিয়মে ধরেন এটা একটা মেয়াদ উত্তীর্ণ জাজমেন্ট, থেমে যাওয়া উচিত ছিল, টু কিপ ইউর গুডউইল ইনট্যাক্ট, ইউ আর ভেরি মাচ রেসপেক্টেড বাই দ্য পিপল অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমি ইশরাকের কথা বলি, আমি পার্সোনালি তাকে চিনি, সে আমাকে খুব সম্মানও করে। সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় সে নিজে এতটা করে নাই, তারেও মোটিভেটেড করছে, আমার ব্যক্তিগত ধারণা। 3 নম্বর আসেন, আজকে যে সিটি কর্পোরেশন কোনো রাইটই নাই, আপনি মাঠে নামতেই পারবেন না যে আমি নির্বাচিত মেয়র চাই, হু আর ইউ? যখন যে গভর্নমেন্ট থাকবে, ইউ মাস্ট শো ইউর লয়ালিটি টু দ্য গভর্নমেন্ট, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। গভর্নমেন্ট কি বলে বাতিল কিংবা গভর্নমেন্ট অবৈধ, সেই প্রশ্ন তুমি প্রজাতন্ত্রের কর্মচারীর কোনো রাইটই নাই ইন এনি ফর্ম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সিটি কর্পোরেশন যারা আন্দোলনের নামছে অফিস থেকে, ইউ গো অ্যান্ড চেক, জাস্ট 100% আসতেছে না, 30% হইল ভিতরে বসে আছে কিংবা বাসায় বসে রয়েছে। দিস 30% হইল দলবিহীন জনগণ, আর এই বাকি 70 দলযুক্ত জনগণ। জনগণের সংজ্ঞা দলযুক্ত কর্মকর্তা কর্মচারী, ওই তো জনগণ, আপনি যে ওরাও তো জনগণ, তাদের দলযুক্ত কর্মকর্তা কর্মচারী। সো পরিষ্কার, দেয়ার ইজ নো কোয়েশ্চন অফ কোঅপারেশন উইথ দিস গভর্নমেন্ট। আপনি সকাল বিকাল বলছেন যে গভর্নমেন্টে আমরা কোঅপারেট করি, আপনার নেতারা বাসায় বসে বললেই তো হয়, তার কাছে তোমরা এই আন্দোলনগুলো কেন করছো? নির্বাচন দিয়ে চলে যাবে, বাকি আমরা দেখব। 2 নম্বর আসেন, এই যে দাবি দেওয়া 200 রকমের আন্দোলন হয়েছে এই পর্যন্ত, 5ই আগস্টের পরে, এই প্রবলেম তো 5ই আগস্টে ক্রিয়েট হয় নাই, বিগত 16 বছরের, আমি তার পিছনে গেলাম না। তো 16 বছরেরটা এখন বিস্ফোরণ ঘটলো কেন? এখন বিস্ফোরণ ঘটলো কেন? ইন্টেনশনালি প্ল্যান্ড এবং এর পিছনে ইয়ে দিছে তেল, মানে কি বলে এটা, গতিশীল করার জন্য। হ্যাঁ, কেন করছে? আমরা শুনতেছি সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে কোঅপারেট করতেছে। হ্যাঁ, আমি শুনছি, আমি দেখি নাই, দেখতে হলে তো আমার অ্যাকশন দেখতে হয়। 1 নম্বর, সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে তাকে বসাইছে এই পর্যন্ত আমি দেখছি, কিন্তু তারপরে আজও কোঅপারেট করতেছে। তাদের দাবি, মাঠে আর্মি আছে, ভীষণ কোঅপারেট করতেছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমার বৈধ অস্ত্র জমা নিছে, অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, ভীষণ কাজ করতেছে মাঠে। এইবার আসেন উল্টা দিকটায়, বিগত 12 বৎসর সবাই তো ওই সরকারের বিরোধিতা করছে। আগের সরকারে বলে তো, সবাই কথায় কথায় বলে আমরা এইটা করছি সেইটা করছি আন্দোলন। তো যার বিরোধিতা করলে সে থাকলো 15 বৎসর, আর যাকে জান দিয়ে সহায়তা করতেছ সে দিশেহারা হয়ে যাচ্ছে কেন? এত টালমাটাল সিচুয়েশনকে পড়তে, পরিষ্কার কোনো সহযোগিতা নাই। ইট ইজ দ্য টেক্সট টু দ্য পিপল। তাহলে আপনি বলেন, আমরা এই দেশে মার্শাল ল অনেক দেখছি, আমি তো দেখি নাই মাটি থর থর করে কাঁপছে ইভেন 1/11-এ। আর আপনি এখন বাজারে
মিলিটারি আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আপনি অস্ত্র উদ্ধার হচ্ছে না, আর আমার বৈধ অস্ত্র আপনি অফিসিয়ালি জমা নিয়ে নিলেন। সো দিস ইজ নট কোঅপারেশন, ইট ইজ জাস্ট একটা ব্লেম যে তারা ইয়ে করতেছে। দিস ইজ মাই সিম্পল। তারপর এবারে আসেন, উনি আরও কতগুলো কথা বলছেন লেটেস্ট। উনি বলছেন বিচার কার্যে হস্তক্ষেপ চলছে, স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না, সক্রিয়ভাবেও কাজ করতে পারছেন, মানে আমার যা ইচ্ছা আমি পারতেছি না। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বহু না। উপদেষ্টা সে নিয়োগ দেয় নাই, ভিকটিম অফ দ্য সিচুয়েশন, তাকে মানতে হয়েছে। এই যে আসিফ নজরুল সাহেব একটা ভদ্রলোক, তার তো উচিত ছিল এটা আইনি প্রবলেম সমস্যা সমাধান করা, যে এইখানে তো 2টা প্রজ্ঞাপন জারি করা আছে, তুমি যে এই জাজমেন্টটা দিলা ফাইন, ওকে, এটা ক্লিয়ার করো, একটা ইন্টারপ্রিটেশন দাও। যেমনিভাবে 106-এর ইন্টারপ্রিটেশন এই গভর্নমেন্ট আসছে, সেটা যায় নাই। তারপরে আসেন, আপনি বললেন ফাইনালি গিয়ে এটা টার্ন নিল কোথায়? 2 জন উপদেষ্টা এবং খলিলুর রহমানের পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান, আচ্ছা খলিলুর রহমানের পদত্যাগের বিষয় কেন আসলো? আচ্ছা ওই 2 জনের বিষয়ে আমি বললাম না তর্কের খাতিরে, ঠিক আছে, তারা টু সাম এক্সটেন্ট ছাত্রদের সাথে ইনভলভ, ভালো কথা, বাদ দিলাম। খলিলুর রহমানেরটা আসছে কেন? ইট ইজ পিওর মানে একটা ডিজাইনের উপরে কাজটা চলছে। হু ইজ খলিলুর রহমান, সেটা আপনাকে আগে বুঝতে হবে। খলিলুর রহমান হলো প্রধান নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ, অল গোয়েন্দা, বাংলাদেশের যত পদের গোয়েন্দা আছে সবাই আনসারেবল হয়েছে খলিলুর রহমান কাছে। এবং বস্তুত সে ইনডাইরেক্টলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা পালন করতেছে, ইনডাইরেক্টলি। আগে ছিল আমার গোয়েন্দারা সব বিচ্ছিন্ন। আপনি যদি গোয়েন্দা নিয়ে কথা বলতে হইতেন, আপনাকে কথা বলতে হইতো এনএসআই, ডিজিএফআই, তো সিআইডি, তো এসবি, তো র্যাবের গোয়েন্দা, সবার সাথে। আর আপনি এখন যদি কথা বলেন, আপনি খলিলুর রহমানের সাথে কথা বলে আপনি সব করেন, বিকজ সে বস। এখন আসেন প্রবলেমটা কোথায়? বাংলাদেশ নিয়ে বহু ধরনের কারসাজি অতীতে চলে আসছে। কোনো একটা ঘটনা ঘটলেই সেটা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করা হয়েছে এটা আন্তর্জাতিক মহল পর্যন্ত রিচ করছে, যেখানে আমরা পিছিয়ে ছিলাম। বাট খলিলুর রহমান ইজ এ পার্সন হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ব্যালেন্স ইট। ওই লেভেলে যেখানে 5টা পৃথিবীতে পাওয়ার আছে, ভেটো পাওয়ারের, রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ইংল্যান্ড, সেইখানে ব্যালেন্স করার ক্ষমতাই খলিলুর রহমান আছে। এটা যাদের জন্য গাত্রদাহ, তাদের ইন্ধনে একটা অযৌক্তিক দাবি নিয়ে গেছে। নাহলে সিটি কর্পোরেশনের ইস্যু, তাতে খলিলুর রহমানের বিদায় দিব কেন আমি? সে তো নির্বাচনও করবে না, কিছুই করবে না। আপনাকে বুঝতে হবে যে আমরা কোথায় আসি। এবং ইউনূস সাহেবকে আই এম টেলিং ইউ অ্যাগেইন, কোনো কোঅপারেশন করতেছে না। কারণ 12 বছর যাদের বিরুদ্ধে নন কোঅপারেট করছি, তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর সবাই যাকে কোঅপারেট করতেছে, সে কিছুই করতে পারতেছে না। ভেরি সিম্পল। কারা কোঅপারেট? রাজনৈতিক দলগুলো কোঅপারেট করছে না, নাকি সরকারি কর্মচারীরা করছে? রাজনৈতিক দল, এইবার আসেন। বেসিক্যালি বাংলাদেশে আন্দোলন কোনো রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই, হাসিনার মতো মহিলাও পারে নাই। বাট প্রশাসন যখন নেমে আসছে, আপনি যদি এরশাদের আন্দোলন ধরেন, সব শেষে যখন আর্মি বলছে নুরুদ্দিন সাহেব সরি স্যার আমরা আর পারবো না, তখন তিনি পদত্যাগ করছেন। খালেদা জিয়া 96-তে যখন মহিউদ্দিন খান আলমগীর সাহেব তার আমলাদেরকে নিয়ে হানিফ সাহেবের জনতার মঞ্চে এসে বলল, তখন খালেদা জিয়া রিজাইন করছে, এর আগ পর্যন্ত করেন নাই। তারপর আসেন এই 24, আমাদের দেখা এক্সপেরিয়েন্স, প্রশাসন বাধ্য হয়ে তাদের পক্ষে নামছে, ছাত্রের বাধ্য হয়ে, দয়া দাক্ষিণ্য দেখায় নয়। যখন প্রশাসন রিভোল্ট করছে তখনই তার পদত্যাগ করতে হয়েছে। সুতরাং বাংলাদেশে আমলা ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, নাম্বার 1। এখন ইউনূস সরকার কেন বেকায়দায়? শেখ হাসিনা ছিল বাংলাদেশ 17 লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর প্রধানমন্ত্রী, আর ইউনূস সরকার হল জনগণের প্রধানমন্ত্রী। সো হি ইজ নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ভেরি সিম্পল। আপনি যখন জনগণের পক্ষে থাকবেন, প্রশাসন চাকর হয়ে যাবে। আর আপনি যখন চাকরের মনিব বানায় ফেলবেন, যেটা শেখ হাসিনা করছে, গুলি মারছে, এইটা করছে, সেইটা করছে, একেবারে পরিষ্কার। সংবিধানের 106 অনুচ্ছেদ মোতাবেক তারা সরকার। 1, 2 তারা অন্তর্বর্তীকালীন সরকার। রবিউল ভাই বলছেন মানে পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, রবিউল ভাই বলছে তার মেয়াদ ঠিক করবে কে? বলছে ঠিক করার তারা কেউ না, সংবিধান। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আর যদি সংবিধানের নিয়ম মানি 5 বছর, যদি সংবিধানের নিয়ম মানি তাহলে 5 বছর। আমার মেয়াদ তো সংবিধানে তো 3 মাস মেয়াদ নাই। এই সরকারের মেয়াদ এই সরকারই নির্ধারণ করবে, এবং যার জন্য সে বলছে যে জুন ইয়ের মধ্যে চলে যাবে সে। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি খুব চ্যালেঞ্জ করে বলছি এটা, সে জুন 30-এর আগেই চলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এখন আছেন এত কিছু পর নির্বাচনের ডেটটা চাই কেন? বিকজ তারা সবাই বিশ্বাস করে ইউনূস সাহেব ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। অর্থাৎ সে যদি একটা ডেট দিয়ে ফেলায় ফেব্রুয়ারিতে, ফর এক্সাম্পল জানুয়ারিতে, তাহলে ওটা ফলো করবেই।
এক নম্বর। 2 নম্বর, একটা নির্বাচনও নিশ্চিত হয়। এরা যত কথাই বলুক রাজনীতিবিদরা, ইউনূস সাহেবের আস্থা তাদের আছে, ম্যান অফ কমিটমেন্ট, কারণ পৃথিবী তো তারা যে সম্মান সে একচুল ঘাটতি করবে না, বরং সে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর অনেক অপদস্থ হচ্ছে আমাদেরকে দিয়ে। যাই হোক, এইবার আসেন তারিখটা কেন চায়, তাহলে একটা নির্বাচন নিশ্চিত হয়। ইউনূস সাহেব নির্বাচন না দিয়েও যেতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন? উনি যদি বলেন যে আমি যে সংস্কার করতে চাইছিলাম সেই সংস্কারের মত যা করার দরকার আমি কিছুই করতে পারি নাই, আমার এখতিয়ার বহির্ভূত মানুষের আপত্তি করছে, এই হস্তক্ষেপ ওই হস্তক্ষেপ, আমি পারি নাই, আমি নির্বাচন না দিয়েই চলো, কারো কিছু করার নাই, কারণ সে বলছে আমি একটা সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিব। এটা কিন্তু উনি বলছেন, সেই অর্থে আমি বলতেছি। সুতরাং ইউনূস সাহেব যদি এটা বলে এবং ফাইনালে যেতে চায়, আজকে যারা স্টেক হোল্ডার ইলেকশন করলেই ক্ষমতায় যাবে তারা কিন্তু কঠিন জায়গায় চলে যাবে। কেন? ইউনূস সাহেব চলে গেলে থার্ড পার্টি উইল টেক ওভার, হোয়াট এভার দ্য ওয়ে ইজ, এবং তখন আবার অনিশ্চিত হয়ে যাবে নির্বাচন। সে কারণে বলছি, এই যারা স্টেক হোল্ডার দ্বারাই নির্বাচন জিতবে তাদের নৈতিক দায়িত্ব যে কোনোভাবে। দর্শক, আলোচনা শুনেছেন এবং শেখ হাসিনার কল রেকর্ড শুনেছেন। তার কল রেকর্ড এবং আলোচনা শুনে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে, মনে হয় বাংলাদেশে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে, আনসার আন্দোলন হয়েছে, রাজপথ আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের পিছনে কিন্তু আওয়ামী লীগের একটা ছায়া ছিল, বা আওয়ামী লীগের তত্ত্বাবধানে এই আন্দোলনগুলো হতো বা হয়েছে। তো এখন যে সচিবরা রাজপথে নেমেছে, এই সচিবরা আমরা জানি সেই সচিব যারা আওয়ামী লীগ আমলে নিয়োগ হয়েছিল, এটা ওই সচিব যারা টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল। আর আওয়ামী লীগ আমলে যাদের নিয়োগ হয়েছে তারা আওয়ামী লীগ পরিবারের ছাড়া কেউ কোনো সরকারি চাকরি নিয়োগ হয়নি। তো এই আমলারা তো সেই আওয়ামী লীগ পরিবারের। তো এই আমলারা যদি হাসিনা নির্দেশে নামেন বা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য বা ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য প্রশাসনিক ক্রু করার চেষ্টা করেন, বা এটা আমরা যে বলছি এটা অস্বাভাবিক কিছু না, এটা হলেও হতে পারে। এই জন্য উচিত কি, এই যে সমস্ত সচিবরা আন্দোলনে নেমেছে, এই সমস্ত সচিবরা তারা এই সচিবালয় অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না, কর্মবিরতি দিচ্ছে, তাদেরকে প্রত্যাহার করুন। প্রয়োজনে এক রাতে হাজার হাজার প্রশাসনিক নিয়োগ দেন, নিয়োগ বিজ্ঞপ্তি দেন, দেখবেন এরা ঠান্ডা হয়ে যাবে। আর মায়ের উপর ওষুধ নাই যদি মায়ের শুরু হয়ে যায়, কারণ এদের তো স্বাধীনভাবে আন্দোলন করতে পারছে, যার কারণে হয়তোবা তাদের পাচার তেল বেড়ে গিয়েছে। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, যেভাবেই হোক, সেনাবাহিনীর মাধ্যমে, পুলিশের মাধ্যমে হোক, অ্যাকশন নেওয়া উচিত। রাষ্ট্রের যে কোনো আইন তারা মানিয়া থাকিতে বাধ্য থাকিবে, যে কোনো আইন রাষ্ট্রের, রাষ্ট্র যে আইন করবে সেই আইন তারা আমাদের আইন করেছে। যে ঘুষ খাইলে আপনাকে বরখাস্ত করা হবে, আপনি সমস্যাকে আপনি ঘুষ খাবেন কেন, আপনি অনৈতিক কাজ করলে আপনাকে বরখাস্ত করা হবে, আগে বদলি করা হতো। আপনি অনৈতিক কাজ করবেন কেন, ঘুষ খাবেন কেন? আপনি যদি ঘুষ না খান, অপরাধমূলক কাজ না করেন, তাহলে আপনি বহিষ্কার হচ্ছেন না। তার মানে বোঝা যায় যে আপনারা ঘুষ খাবেন, অনৈতিক কাজ করবেন, আবার সচিবালয়ের চাকরিও করবেন। এটা কি মগের মূল্য? এটা কি কোনো মগের মূল্য? আপনাদের বাপদাদার দেশ, আপনারা যা ইচ্ছা তাই কিছু করবেন। এই জন্য সচিবদের বিরুদ্ধে আমি মনে করি একটা জোরালো ব্যবস্থা নেওয়া দরকার, যাতে করে তাদের শিক্ষা হয়ে যায়। তাদের দেখে আরো যে সমস্ত প্রতিষ্ঠানে এই স্বৈরাচারদের দূষরা রয়েছে তাদের জন্য শিক্ষা হয়।